আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ক্যামেরার সামনে যেই ভাইটিকে দেখতে পাচ্ছেন, উনি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াতে এসেছেন। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ থানা মিঠামইন। মিঠামইন। তো আপনি লিবিয়াতে আসছেন কতদিন হলো? আমি লিবিয়াতে আছি 4 বছর হয়েছে। 2021-এ ঢুকছিলাম, এখন 2025। 25। আপনি এতদিন 4 বছর এখানে অবস্থান করতেছেন, আসছিলেন কিসের উদ্দেশ্যে এই দেশে? ভাই আসছিলাম ইতালির উদ্দেশ্যে, পরবর্তীতে সমস্যা হওয়ার কারণে এই দেশে অনেক মাফিয়া থাকে। তো বিভিন্ন প্রকার সমস্যার কারণে আমি যেতে পারি নাই। তারপর কাজ করতেছিলাম এখানে লিবিয়াতে। তো আপনি 4 বছর এই দেশে কাজ করছেন? জি ভাইয়া। তো আপনি অনেক অনেক মানুষ দুই দেশে আসে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে, এত 4 বছরও অবস্থান করে না তারা। বড় জোর 1 মাস 2 মাস 3 মাস তারা চলে যায় ইটালি বা গ্রিসে। জি ভাই, এখানে আসার পরে দেখলাম যে জিনিসটা, এখানে মনে করেন একটা বুট ছাড়লে যে যদি 100 জনের একটা বুট হয়, তো পরবর্তীতে যে আমাদের যে দালাল ছিল, এই যে একই দালালে বুট ছাড়ে, মনে করেন দুইটা তিনটা বুট ছাড়ে, দুইটা থাকে, একটা থাকে কন্টাক্ট আর দুইটা থেকে ফ্রিতে। তো আমার যে বন্ধু বান্ধব ছিল ওনারা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি চলে গেছে, কিন্তু আমি যাইতে পারিনি আমার সমস্যার কারণে। আমি লিবিয়াতে আছি। ভাই, আপনি 4 বছর ধরে লিবিয়াতে অবস্থান করতেছিলেন, তো আপনি এই 4 বছরের ভিতরে কি আপনি গেম দিছিলেন কিনা কোনো দেশে? ভাই আমি এই দেশে আসার পরে 2 বছর কাজ করছি মিশ্রতা শহরে লিবিয়াতে। 2 বছর কাজ করছি। তারপর 2 বছর পরে আমি একটা গেম করে গেছিলাম জোয়ারা, যেখান থেকে ইতালির উদ্দেশ্যে গেম ছাড়া হয়। আর জোয়ারাতে আমি আসছিলাম প্রায় 4 মাস। তো ওইখানে গেছিলাম, আমি একটা গেমের উদ্দেশ্যে গেছিলাম ওই ওই জায়গায়। তারপর আমাদের 2 মাস আসছিলাম একটা গেম করে। পরবর্তীতে আমাদের গেম হয়েছিল 10 মিনিটের দৌড়ানির পরে আমাদের বোটটা গেছে ফাইটা গেছিলো, হঠাৎ পারে লেগে আমাদের বোটটা ফাইটা গেছে। পরবর্তীতে আমাদের বুট আবার ব্যাকে নিয়ে আসতে পারে, যে লেবি আমাদের বুটটা ছাড়ছিল উনি আমাদেরকে পরবর্তীতে রিসিভ করছে। তারপরে আপনি যখন ওই বুট ফাইটা গেছিল আপনার সাগরের 1 ঘন্টা চলার পর, 1 ঘন্টা চলার পর যখন ব্যাক আসছিলেন, ব্যাক আসার পরে তো অনেকে মাফিয়ার হাতে পড়ে যায়, আপনার তো মাফিয়ার হাতে পড়ছেন না, তাই না? জি না ভাই। মাফিয়ার হাতে পড়েন নাই। না তো ভাই, অনেকে গেম ঘরের কষ্ট সম্পর্কে জানতে চায়। ভাই, আপনি যে প্রথম যে গেম দিছিলেন, এই গেমের কষ্টগুলো যদি একটু তুলে ধরতেন। ভাই, আমি প্রথম অবস্থায় যখন আমাদেরকে গেম করে নেওয়া হয়, ছোট্ট একটা যে প্রাইভেট ক্লাস ছিল, ওইটা দিয়ে আমাদেরকে নিচে যে আমার যে প্রাইভেট কারের পেছনে যে মালামালগুলো রাখে, ওই জায়গায় আমাদেরকে শোয়াই নিয়েছিল। আমরা আমাদের এলাকার কিশোরগঞ্জে আমরা 2 জন ছিলাম। 2 জনকে যে প্রাইভেট কারের পেছনে যে মালামালগুলো রাখে ওইখানে শোয়াই নিয়েছিল গেম করে। পরবর্তীতে ওই জায়গায় লোক ছিল প্রায় 50 জনের মতো, ওই জায়গায় লোক ছিল। তো আমরা 2 জন গেছিলাম, পরবর্তীতে 52 জন হইলাম। তো ওইখানে আমাদের খাবার দিছিল, সকালে ভাজি আর ভাত দিছিল, তারপরে রাত্রে দিছিল মাংস আর ভাত। এভাবে 2 মাস কাটা গেল। 2 মাস কাটার পরে আমাদের গেমে যে আমাদের যে লিবিয়া ছিল, উনি বলছিল যে গেম দিবে। পরবর্তীতে রাত্রে 1টা বাজে মনে হয় আসছিল। উনি আমাদেরকে সবাইকে নিয়ে গেছে সাগরের পাড়ে। তো সাগরের পাড় নেওয়ার পর আমাদের বুট ছাড়া হয়েছিল। আল্লাহর কি কদরত, 10 মিনিট বুটটা দৌড়ানি পরে আমাদের বুটটা ফাইটা গেছিল। তো পরবর্তীতে আমরা আবার বেঁকে চলে আসছিলাম। তো যে আমাদের যে লিবি ছিল উনি আমাদেরকে উদ্ধার করছে, বলছে যে তোর কোনো সমস্যা হবে না, তোদেরকে আমি পরবর্তীতে আবার গেম দেওয়াবো। তো আমাদের একটা মাজরা ছিল, মাজরা পাংলা যেটাকে বলে বাগান বাড়ি। তো আমাদেরকে ওইখানে নেওয়া হয়েছিল একটা রুমের ভিতরে। তো রুমটা অনেক বিশাল বড় ছিল। তো ওখানে আবার মাস্তি ছিল, মাস্তি বলতে মিশরের লোকজন ছিল 10 জন। আর আমাদের বাংলাদেশের লোক ছিল প্রায় 90 জনের, মোটামুটি 100 জনের একটা বোট ছিল। তো ওইখানে আমরা অবস্থান করার পরে পরবর্তীতে আমাদেরকে ওই ওই জায়গায় প্রথম ছিলাম 2 মাস। তো পরবর্তীতে ছিলাম যে বুক ফাটার পরে পরবর্তীতে ছিলাম আরও 2 মাস। ওইখানে কষ্টটা ছিল অনেক, যে প্রতিদিন হবজা দিত 2টা হবজা, বাংলাতে বলে রুটি আর কি। রুটি আর জিবনা, জিবনা বলতে ঘিয়ের মতো অল্প একটু ছোটোগুলা। তো সকালে 2টা হবজা দিত, রাত সকাল 12টা বাজে 2টা হবজা দিত, আর রাত্রের 1টা বাজে 2টা হবজা দিত, আর 1 লিটার পানি। তো এর ভিতর থেকে সবাই বাথরুম করতে, খাওয়া দাওয়া 1 লিটার পানির ভিতর থেকে প্রতিদিন 1 লিটার পানি করে আমাদেরকে দেওয়া হতো। তো এর ভিতর থেকে আমরা বাথরুমে যেতাম, এখানে খাওয়া দাওয়া করতাম। এর ভিতরে যদি কেউ অসুস্থ হইতো ওরা মাথায় পানি দেওয়া হতো। ভাই লাস্ট পর্যন্ত প্রায় 2 মাস থাকার পরবর্তীতে যখন খাবার নাই, প্রায় 2 মাস বাংলাদেশের আরও ছিল, মিশরের লোকজন ছিল, কোনো ভাত চোখে দেখে নাই যে ভাত যে কী জিনিসটা। তারা অনেক কষ্ট ছিল, আমরা অনেক কষ্ট ছিলাম, যেমন আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। একটা মানুষ যদি দাঁড়াইতো তো পরবর্তীতে উনি মাথা করে পড়ে যেত।
বা অসুস্থ, সবাই মোটামুটি অসুস্থ হয়েছিল, কারণ এখানে ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। গোসল অথবা থাকছেন কিভাবে এটা যদি বলতেন গেম ঘরের মধ্যে। বা এখানে আমরা 4 মাসে গেম করে আসছিলাম, 4 মাসের ভিতরে মনে হয় 6 থেকে 7 দিন গোসল করছিলাম। 10 দিন 15 দিন পর পর আমাদেরকে নেওয়া হয়েছিল গোসলে, তাও আবার পানি ছিল 10 লিটার পানি। 10 লিটার পানি দিয়ে 10 দিন 15 দিন পর পর গোসল করাতো। কিন্তু আমাদের থাকার অবস্থান ছিল যে নিচে ছিল ফ্লোর, ফ্লোর উপরে ছিল ভালো, আর পরনের কাপড় ছিল না একটা, সবারই মোটামুটি একটা প্যান্ট একটা গেঞ্জি একটা শার্ট এরকম ছিল, তত বেশি কাপড় ছিল না। কারণ আমাদের যে লিবি উনি বলতেছিল যে আমাদেরকে অতি শীঘ্রই গেম দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে সমস্যার কারণে আমাদেরকে আর গেম দেওয়া হয়নি। তো ভাই আমি তো গেম ঘরের অনেক মানুষের থেকে অভিজ্ঞতা জানতে পারছি, তারা বলছে আর কি গেম ঘরে নাকি মানুষের শরীরে পছন্দ হয়ে যা বা গুড়া গাড়ি হুজলি ফাসরা ভরপুর হয়ে যা। জি, আমাদের এখানে প্রায় লোক ছিল 100 জনের মতো, 10 জন মাসি ও 90 জন বাঙালি ছিল। তো এর ভিতরে প্রায় 70% লোকের এই গোড়াগাড়ি হয়ে গেছিল। শরীরে হাতে পায়ে লজ্জাস্থানে অনেক খুবই খারাপ অবস্থা ছিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় গোড়া অবস্থিত করছিল। তো গোড়া মনে করেন লজ্জাস্থানে এমন একটা অবস্থান ছিল যে মানুষের কাপড় হইলা বাতাস করতো, অবস্থা খুবই খারাপ ছিল। তো আপনার কি এরকম কিছু হয়েছিল কিনা? জি ভাই, আমার পায়ে অনেক সমস্যা হয়েছিল এবং হাতে অনেক সমস্যা হয়েছিল। তো পরবর্তীতে এমন এমনকি আমাদের মাথার যে ব্রেনটা অনেক সমস্যা হয়েছিল, কারণ হাঁটার মানসিক ব্যাপার ছিল। ভাবে মানসিকভাবে অনেক অসুস্থ ছিলাম, যা 2 মাস খাবার ছিল না, শুধু রুটি ভবজা খেয়ে থাকতাম। ভাই আপনি তো আমার দেখাইছিলেন আপনার পায়ে হালকা পাতলা গুঁড়ো হইয়া পছন্দ হয়ে গেছিল। জি ভাই, আমার পায়ে অনেক অবস্থা খুবই খারাপ ছিল, অনেক গুড়াগাড়ি হয়েছিল। তারপরে আপনি কিসের জন্য, আমি আগে জানলাম আপনার কাছ থেকে আপনি নাকি এই গেম বাদ দিয়ে চলে আসছিলেন এই অবস্থা খারাপ দেখে, তাই না? পরবর্তীতে দেখতেছে যদি এখানে থাকি যে শরীরে ধ্যান, যে শরীরে যে অবস্থা অনেকটাই খারাপ অবস্থা, যদি আরো কয়েকদিন এখানে থাকি তো আমার হাঁটার মতো কোনো ব্যবস্থা থাকবে না। যে শরীরে এমন একটা অবস্থা হয়েছিল যে পায়ে হাতে পিঠে শোয়ার মতো কোনো জায়গা ছিল না ওইখানে, শুইলেই মনে করেন যে ভালো ভালো শুইলে আবর্জনা বড় থাকতো। দেন পরে আমাদের যে বাথরুম ছিল ওইখানে বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না, বাথরুম ছিল একটা খোলামেলা জায়গার মধ্যে পলিথিন দিয়ে চারো রাউন্ড দিয়ে রাখছিল, যে এখানে সবাই মিলে প্রায় 100 জন সিরিয়াল বাই সিরিয়াল। তো আপনি যদি বাথরুমে যাইতে চাইতেন যে 20 জন 25 জনের পরে সিরিয়াল করতো বাথরুমে যাওয়ার জন্য, এরকম একটা কষ্ট ছিল। আর ভাই এই গেম করে তো খাবার দাবারের অনেক কষ্ট থাকে, খবুজ দেয়। জি, সবুজ দেয়, সবুজ আমরা বাংলাতে বলে যে পাউরুটি, যে রুটিগুলো আছে এগুলা সকালে 2টা দিবে রাত্রে 2টা দিবে, ভাই এরকম। এগুলি খায়া কি তাহার মতো মনে করেন? না ভাই, এগুলা লিবিয়াতে গেম করে খুবই খারাপ অবস্থা। যদি আল্লাহ সহায় হয়, যদি আপনি যদি কেউ গেম করে থাকেন যে 10 দিন 15 দিন অবস্থান করেন তো ঠিকঠাক আছে। যদি আপনি 1 মাস 1.5 মাস গেম করে থাকেন, আপনার শরীর এমনিতে অসুস্থ হয়ে যাবে। ভাই তারপরে আপনি যখন এই গেম বাদ দিয়ে আপনি চলে আসছিলেন যে এই জায়গায় থাকতেন এই জায়গায়, তারপর আবার নতুন গেম দেওয়ার জন্য আসছিলেন, তাই না? জি, আমি ওই দিক থেকে দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ, এবং আমি ওইখানে থাকলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই জন্য আমি ব্যাকে আমি আগে যেখানে কাজ করতাম, যে আমার যে মুদির ছিল ওইখানে ওনাকে ফোন দিলাম, তারপর উনি আমাকে নিয়ে আসছে গাড়ি দিয়ে। তারপর আপনি অন্য গেমের ব্যবস্থা করছেন। তারপর ওইখানে আমি 2 মাস কাজ করছি মুদিরের কাছে। মুদির বলছে সমস্যা নাই, তুই আমার কাছে থাক, পরবর্তীতে তুই যদি কোনো জায়গায় যাইতে চাস তুই যাস। কারণ লিবির আমি লিবিয়া ছিলাম, মুদিরটা মোটামুটি ভালো ছিল। তারপরে আপনি যে এই অন্য যে গেমের ব্যবস্থা করছেন, আবার এই গেম কিভাবে বিস্তারিত যদি বলতেন। তো অন্য গেম আমাদের গ্রামের পাশে একটা দালাল ছিল, তো ওনাকে দিয়ে অনেক লোক দেখি যে, তারপর আমি আর এই ইতালিতে গেম দিই নাই। তো উদ্দেশ্য ছিল চলে যাব বাংলাদেশ, কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি বাংলাদেশ। আমাদের গ্রামের একটা দালাল ছিল, যে উনি গিরিশে লোক ফাটা নতুন একটা রাস্তা হয়েছে এখানে বেনগাজি দিয়া মিশরের কাছাকাছি কাছাকাছি থেকে গিরিশে লোক ফাটা। তো আমি দালালের সাথে কন্ট্যাক্ট করলাম যে কিভাবে কত টাকা নিবে। তো কারণ আমি আগে দেখলাম যে আমাদের ভাই বাদার্সা অনেকে 10-15 জন ওনাকে দিয়ে গ্রিসে গেছে। তো পরবর্তীতে ওনার সাথে আমি কথা বললাম, আমার বাবা কথা বলছে, ওনার সাথে কন্ট্যাক্ট করছে যে কিভাবে গ্রিসে যাওয়া যায় বা কত টাকা নিবে। তো ওনার সাথে পরবর্তীতে আমাদের কথা হয়েছে গ্রিসে যাওয়ার জন্য। তো আপনি কত টাকাটা কন্ট্যাক্ট করলেন? আমার গ্রিসে কন্ট্যাক্ট ছিল 8 লাখ টাকা। আর এই ইটালিতে যে এই গেম দিতে চাইছিলেন ওইটা কত ছিল? ভাই ইতালিতে কন্ট্যাক্ট ছিল 8 লাখ টাকা, কিন্তু 4 লাখ নগদ 4 লাখ পরে, কিন্তু পরবর্তীতে আমি 4 লাখ টাকা দিছি।
তারপর আমি যখন চলে আসছি ব্যাকে, আমাকে আর টাকা ফেরত দেওয়া হয় নাই, এই টাকাটা আমার মারি গেছে। তারপরে আপনি আবার ওই নতুন গেমের ব্যবস্থা করলেন, এটা কত নিল আপনার কাছ থেকে? নতুন গেম যে 30 যে রাস্তা, ওইখান থেকে আপনার আমি আমার দালার সাথে কন্ট্যাক্ট করছি 8 লাখ টাকা। 8 লাখ টাকা। তো আপনি 8 লাখ টাকা কন্ট্যাক্ট করার পর আপনি গেম করে গেছেন আবার? 8 লাখ টাকা কন্ট্যাক্ট করে ওইখানে ওই গেম করতে আসার পরে আমি 3 মাস কাজ করছি, তারপর দালার সাথে কন্ট্যাক্ট করে আমি আবার অন্য গেম করে আসছি। তারপরে এই গেম ঘরের অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন, কি কষ্ট করলেন, কি আসে বিষয়? পরবর্তীতে গেম করে আসার পরে যখন গ্রীষ্মের যে গেমটা শুনলাম, যে বন্ধু বান্ধবরা বললো এই লাইনটা অনেকটা একটু ভালো, তো দালালের সাথে কথা বললাম, উনি বলছে সমস্যা নাই, তোমরা আসো, সমস্যা আমি যে আমার যে লিবি আছে ওনাকে দিয়ে উনি গাড়ি পাঠাইছে। তো তারপর পরবর্তীতে আমি আসলাম মিশ্রতা দেখে গেছিলাম আজদাবিয়া। তো ওইখানে যাইতে আমার সময় লাগে প্রায় 8 ঘন্টার মতো। তো আজদাবিয়া থেকে একটা লিবি একটা নাম আছে যে ভেদা, তো ওইখানে গেছি, ওই ভেদা থাকলাম প্রায় 2.5 মাসের মতো ওইখানে। ওখানে গেম করার অবস্থা একটু ভালো ছিল, কারণ আমাদের যে লিবি ছিল, আমাদের যে মেন যে লিবি ছিল, উনি উনি অনেক ভালো লোক ছিল। তো ওনার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে আমাদের উনি ওনার বাসায় নিয়ে রাখছে একটা ক্যাম্প, বলতে ক্যাম্প না, একটা বাসা সিস্টেম ছিল, উনি আমাদেরকে ওইখানে নিয়ে রাখছে। এখানে একটু ভালোই ছিল খাবার দাবার মোটামুটি? ওখানে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে অনেক খাবার দাবার অনেক ভালো ছিল। অন্য অন্য গেম ঘর অন্যান্য থেকে? গেম থেকে অনেক ভালো ছিল, কারণ আমি আগে একটা গেম করে গেছি, ওইখানে শুধু হবজা দিত, হবজা সকালে 2টা রুটি দিত, রাত্রে 2টা রুটি দিত। কিন্তু ওই ওই গেম করে যাওয়ার পর থেকে যে গ্রিসের যে রাস্তাটা, ওই লিবি অনেকটা ভালো ছিল। তো ওইখানে যাওয়ার পর উনি বলছে সমস্যা নাই, তোর আমার ছেলের মতো তোরা আসছিস, থাক, যখন সময় হবে আমি তোদেরকে গেম দিয়ে দেবো। পরবর্তীতে আমাদেরকে তোদের কোনো খাবার দাবার সমস্যা হবে না, তোরা এখানে থাক। তো আমরা এখানে প্রায় 20 জন বাঙালি ছিলাম, সবাই ছিল কিশোরগঞ্জের। তো ওইখানে লিবির কাছে আমরা আসছিলাম প্রায় 3 মাসের মতো, ওইখানে খাবারটা অনেক ভালো ছিল। তো আপনারা 3 মাস এখানে অবস্থান করছেন, কি কারণে? এই দালালের মধ্যে তারা মনে হয় গন্ডগোল ছিল, এই ঝামেলার কারণে আটকাইছিলেন? আমরা এখানে 3 মাস বলতে আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা যখন 10 দিন থাকবে, পরবর্তীতে তোমাদের একটা গেম হয়ে যাবে। কিন্তু আমাদের যে দালাল ছিল, তার সাথে যে একজন পার্টনার ছিল, ওনার একটু সমস্যা হয়েছিল। সমস্যা হওয়ার কারণে আমাদেরকে একটু ডেট হয়েছে গেমটা ছাড়তে। আর আমাদের যে দালাল ছিল, উনি যার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে, ওনার একটু সমস্যা হয়েছিল, যে টাকা পয়সা লেনদেনের লোক, যে লেনদেনের। লিবিকে পুলিশে ধরে নিয়ে গেছিল? উনি যার সাথে ব্যবসা করতেন, ওনার অনেক টাকা ছিল, যে যে লিবির কাছে, ওই লিবিকে লিবির পুলিশ ধরে নিয়ে গেছিল? এই জন্য একটু ঝামেলা হয়েছিল। এই ঝামেলার কারণে আমরা অনেকটা পেছনে পড়ে গেছিলাম। তারপরে যে বাসায় লাগছে এখানে মোটামুটি ভালো খাবার দাবার খাইছেন, তারপরে আপনাদেরকে কিন্তু সাত ছাড়া গেম করে নিয়ে গেছিল, এখানে কি অবস্থা হয়েছিল আপনার? ফেসবুকের কাছ থেকে যখন আমাদেরকে যে লিবি বলছে সমস্যা নাই, তোদেরকে গেম দেওয়া হবে, পরবর্তীতে 3 মাস থাকার পর আমাদেরকে নিয়ে গেছে গেমের উদ্দেশ্যে, আমাদেরকে গেম দিয়ে দিবে। তো যখন ফার্স্ট দিন যখন গাড়ি দিয়ে গেছি, প্রায় 5 ঘন্টার মতো দৌড়া গেছি। রাত্রে আমাদেরকে কালা কাপড় ছিল, কালা কাপড় দিয়ে ঘুরে নেওয়া হয়েছিল গাড়ির ভিতরে। একটা গাড়ির মধ্যে 6 জন করে ছিল, একটা প্রাইভেট কারে। তো নেওয়ার পরে রাত্রে আমরা ওই বুট করে গেছিলাম রাত্রে 12টার দিকে। তো লিবি আমাদেরকে বলছে সমস্যা না, টেনশন করিস না, রাত্রে 2টার দিকে তোদের গেম হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা 2টা 3টা বাজে 4টা বাজে গেল, গেমের কোনো খবর নাই। পরবর্তীতে যে আমাদের লিবি আসছিল, উনি আসছে যে সাগর অবস্থা হবে খারাপ, রাস্তার মধ্যে পুলিশ আছে, তো ওদেরকে আমি আজকে নিতে পারবো না, কালকে গেম দিব। তো আমাদেরকে একটা শোয়ার ব্যবস্থা করে দিয়েছে, শুধু এখানে ছিল মাটি ছিল আর হবজায় যে যে রুটিটা, 2টা রুটি দিছিল। আর বলছিল তোরা আজকে থাক, আজকে রাত্রে এখানে থাক, সকালে দেখবো, যদি সকালে যদি ভালো হয় তোদের বুট সকালে ছাড়বো। কিন্তু পরবর্তীতে সকালে আমাদের যে লিবি আসে নাই, আসুর আজান দিয়ে দিছে, মাগরিব আজান দিয়ে দিছে, এশার আজান দিয়ে দিছে পরের দিন। তারপর আমাদের কোনো হুঁশ নাই যে আমাদের যে বুট ছাড়বে, তেমন কোনো আশ্বাস নাই। তো পরের দিন রাত্রে যে লিবি আসছে, বলছে আজকেও অবস্থা হবে খারাপ, আজকে গেম ছাড়া হবে না। তোদের যে দালাল আছে সবাই, প্রায় আমরা আসিলাম 4-5 দালালের লোকজন একসাথে আসিলাম। তো বলছে সবাই সবাই দালালকে ফোন দিতেছে যে যার যার লোক নিয়ে যাও, পরবর্তী যদি দিনের অবস্থা ভালো হয়, সাগর ভালো হয়, তোমাদের পরবর্তীতে আমরা এনে বসলাম। পড়ছারবো। কিন্তু এখান থেকে আপনারা আবার বেদা শহরে কিন্তু ফেরত নিছে না মনে হয় না? না, এখান থেকে আমাদেরকে বেদা শহরে ফেরত নেওয়া হয় নাই, কারণ আমরা যে বেদা থেকে অনেক দূরে ছিল, প্রায় 8 থেকে 9 ঘন্টা রাস্তা ছিল। কিন্তু আমাদেরকে ওইখানে আর নেই নাই, কারণ রাস্তাঘাটে অনেক ঝামেলা, এই কারণে আমাদেরকে এই শহরে নেই নাই। পরবর্তীতে এখান থেকে একটা আবার বাগান বাড়ি ছিল, যে আরবিতে বলে মাজরা। তো ওইখানে একটা বাগান বাড়িতে আমাদেরকে রাখছে, বলছে যে 1 সপ্তাহ এখানে থাকতে হবে। তো 1 সপ্তাহ ওইখানে থাকার পরে ওইখানে একটা বাসায় নিছিল। 2 দিন একটা বাসায় থাকছি, খুব ভালোই ছিল। আমাদেরকে ভাত দিত, রুটি দিত, তারপর আরবিতে একটা ভাষা ফসলিয়া যেগুলো বলে আর কি, যে ডাউলের সিস্টেম, এগুলো খাবার দিত আমাদেরকে।
তো এখানে 2 দিন থাকার পর তো যে বাসার যে লিবি ছিল মালিক, উনি বলতেছে তোদেরকে এখানে রাখলে আমাদের রিস্ক হবে। তো পাশে একটা মুরগের খামার আছে, যে এখানে মুরগ থাকতো, অন্য কিছু ছিল না, এখানে মুরগ ছিল শুধু। তা, মুরগের বাথরুম টাথরুম সব কিছু ছিল। দেন উনি বলে যে লিবি আমাদের মধ্যে ছিল, উনি বলে এখানে রাখা সম্ভব না, যদি তোদেরকে এখানে রাখি পরবর্তীতে আমার পুলিশে ধরবে, তোদেরকে পুলিশে ধরে নেবে। তো পরে 2 দিন এখানে থাকার পর আমাদেরকে মুরগের খামারে নিয়ে গেছে, যেখানে অবস্থা হবে যখন ফার্স্ট টাইমে ঢুকছি অনেকে বমি করে দিছে যে এখানে থাকা অসম্ভব, কারণ এখানে মুরগ রাখা হয়েছে। অনেক গন্ধ ছিল, কারণ ছিল না বাতি, ছিল না অন্য কিছু ছিল না, অন্ধকার একটা রুম ছিল। তো একটা দরজা ছিল এখানে একটা। তো অন্ধকার রুমের মধ্যে আমাদেরকে বলছে তোরা এখানে থাকবি, তোদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু এখানে আমাদের 2 দিন বাথরুম ছিল না, এখানে বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না, যে আমরা এক জায়গায় প্রস্তাব করবো যা বাথরুম করবো গিয়ে। 2 দিন পরে পরে উনি আসতো, বলতো যে কার বাথরুম হচ্ছে একজন একজন করে সিরিয়ালে আসো, তোমাদেরকে নিয়ে আমি বাথরুম করাবো 2 দিন পর পর, এমন একটা অবস্থা ছিল। তো এখানে অনেক গন্ধ ছিল যে মুরগের যে বাথরুমগুলা। তো কিছু করার নাই, পরিস্থিতির শিকার সবাই আমরা, যে এখানে আমরা বাঙালি ছিলাম 12 জন, আর অন্য অন্য দালাল লোক ছিল। তো ওরা আবার একটু ভালো ছিল, আমরা একটু খারাপ অবস্থানে ছিলাম, যে কারণে আমরা বাংলাদেশি। তো এখানে আমাদেরকে নেওয়া হয়েছিল, যে আমাদেরকে 1 সপ্তাহ কথা বলে নেওয়া হয়েছিল। তো এখানে আমাদেরকে 2 দিন ভালো রুমে রাখছে, পরবর্তীতে 8 দিন আমাদেরকে ওই রুমে রাখা হয়েছে, যে ওই রুমের অবস্থা খুবই বাজে ছিল, থাকার মতো না। তারপর কষ্ট করে যে পরিস্থিতির শিকার, কিছু করার নাই, তা আমরা এখানে অবস্থিত ছিলাম। তো ওইখানে আবার খাবার দিত কি, ওনারা রান্না করে এনে দেওয়া যেত, 2টা রুটি দেওয়া যেত আর ডাউল দেওয়া যেত, যে তোমরা এখানে খাও। আর 1 কেজি চাউলের মতো দেওয়া যেত, 1 কেজি চাউল সাথে দিত, চাউলের সাথে কিছু নাই, কিন্তু লবণাক্ত চাউল আর কি, লবণ সাথে মিক্স করে আর চাউল বাটা রান্না করতো আর কি। রান্না করে আমাদেরকে 12 জনে 6 জন করে ভাগ করে দেওয়া হতো, 6 জন করে। ভাত মানে এখানে 2 জনের খাবার হবে যদি ভালো করে খাই, কিন্তু এখানে আমরা 6 জন করে খাবারটা খাইতাম। কিছু করার নাই, পেটে খিদা থাকলে বলতাম যে লিবিকে না আলহামদুলিল্লাহ যে আমরা ভালো আছি, সমস্যা নেই, আমাদের পেটে খিদা নাই, যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তারপরে এখান থেকে আপনাদেরকে আবার গেম ঘর কখন নিছে? তো এখান থেকে 10 দিন থাকার পরবর্তীতে মাগরিবের টাইম একটা গাড়ি আসছে, যে বলছে তোরা সবাই রেডি হ, 2 মিনিটের ভিতরে আমাদেরকে রেডি হওয়ার সুযোগটা পর্যন্ত দেওয়া হয় না, সাথে মোবাইল ছিল, বলছে সবার মোবাইল অফ কর। তো সবাই জাস্ট পরবর্তী 2 মিনিটের ভিতরে সবাই রেডি হয়েছে, অনেকের কাপড় সব ওইখানে ছিল, আনার মতো কোনো সুযোগ ছিল না, অনেকের মোবাইল ওখানে ছিল, মোবাইল চার্জে ছিল কিন্তু আনতে পারে নাই। 2-3টা মোবাইল ওখানে আসছিল, যে আমরা মোবাইলটা আর আনতে পারি নাই। তো 2 মিনিটের ভিতরে বলছে যে গাড়ি আসছে সবাই রেডি হও জলদি। তো পরবর্তীতে সবাই মোবাইল টোবাইল সবার কাছ থেকে মোবাইল নিয়ে নিছে। দেন পরে মরমের ভিতর দিয়ে নেওয়া হয়েছিল, এখান থেকে আমাদেরকে যে বেদা বেঁকে নেওয়া হয়েছিল, ওইখান থেকে আবার সাগরের পার যাইতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, তাও মরুভূমির ভিতর দিয়ে। সাহারা যে মরুভূমিটা আছে লিবিয়া তেমন অবস্থিত, একটু পাশ দিয়া। তো ওই ভিতর দিয়া মরুভূমির ভিতর দিয়া অনেক ভিতর দিয়ে আমাদেরকে নেওয়া হয়েছিল, একটা গাড়ির ভিতরে এমন একটা অবস্থা ছিল যে গাড়িতে কিভাবে লোকজন যে বললো? গাড়িগুলো ছিল এখানে সিট ছিল 3টা, এই সিটের মধ্যে আমাদেরকে 11 জন পড়া হয়েছিল 3টা সিটের উপরে, কারণ একজনের উপরে একজন শোয়াইতো, একজনের উপরে একজন শোয়াইতো, এরকম সিস্টেম ছিল। আর অনেকে কান্না করেছে, অনেকের পায়ের সমস্যা হয়েছিল। আর গাড়িতে ভরার পরে যে জায়গাটা, যে যে গাড়ির যে সাইডটা ছিল, ওনারা এমন জোরে ধাক্কা দিত যে একজনে মা করে চিল্লানি মারতো। একমাত্র আল্লাহ সাক্ষী যে কি একটা কষ্ট যে আমাদেরতে হয়েছিল লিবিয়াতে, যখন গেম দিছে বুড়ো 3 জন সিটে, 3 জনের সিটের মধ্যে আমাদেরকে 11 জন ঢুকাইছিল। তো ভাই আপনি যে যখন আবার গেমের জন্য গেলেন, সাত ছাড়া ঘরে নেওয়ার পরে এখান থেকে যখন গাড়িতে আপনাদেরকে ভরছিল, গাড়িতে কিভাবে লোকগুলা ভরছিল একটু যদি ভাই বলতেন। গাড়িতে শ্বাস ছাড়া ঘর থেকে যখন গাড়িতে তুলে যখন সেনাবাহিনীরা যখন টিডিং দেয় যে তোমরা সবাই দাঁড়াও একসাথে, এই একটা জায়গার মধ্যে 50 জন একটা জায়গা, মনে করেন একটা 50 জন জায়গা, এখানে 50 থেকে 60 জন ঢুকাইছে, ঢুকাই বলতেছে এখানে দাঁড়াইবার মতো কোনো ব্যবস্থা নাই, যে একজনের শরীরে একজন দাঁড়াইতেছে। আমরা সবাই আসছিলাম বসা, বলছে সবাই দাঁড়াও, আমরা সবাই দাঁড়াইলাম, এখানে লোক ঢুকাইছে আরো 20 জন। আমরা প্রায় 30 জনের মতো আছিলাম এই গাড়ির মধ্যে। তো 30 জনের মধ্যে আরো 10 জন এখানে লোক ঢুকাইছে। তো ঢুকাই বলতে সবাই দাঁড়াও, দাঁড়াইলো, হঠাৎ করে বলতেছে সবাই বসো, কিন্তু কে বুঝে নাই, কিন্তু যে যে সিস্টেমের পারছে বসে গেছে। বসার পর তো আর যে
বসার থেকে যে একটু দাঁড়াইবো এমন কোনো পরিস্থিতি ছিল না, কারণ তখন এমন একটা কষ্ট হচ্ছিল হাড় গরু ভেঙে যে যাইতেছে। আমাদের ঘাড় হাড্ডি যে কোমরের যে হাঁটুড়ি, কারণ সবাই কেউ জানে যে এরকম সিস্টেমে বসাইবো একজনের উপরে একজন, একজনের উপরে একজন, এমন একটা সিস্টেম আছে। অবস্থা খুবই খারাপ ছিল। সবাই অনেকে 2 মিনিট গাড়ি চলার পরে সবাই আল্লাহ আল্লাহ করে উপরে চায়, এমন কান্না চোখের পানি একমাত্র আল্লাহ দেখছে যে কতটুকু কষ্ট করে আসছে লোকজন। তো আপনি যে এই সময় গাড়িটা বসছিলেন, আপনার পাও বা হাত কোনো ইয়াত পড়ছিল নাকি মানুষের আমার নিচে? পা ছিল আমার উপরে, যখন বলছে যে সবাই বসো, কারণ এখানে দাঁড়াইবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু হঠাৎ করে বলছে সবাই বসো। তো বসার পরে কারণ সবাই কেউ জানে না যে এরকম পরিস্থিতি হবে। বসার আমার পা ছিল একজনের পায়ের নিচে, কিন্তু এই পাটা যে আমি তুলবো, কিন্তু আমি এই সুযোগটা আমি পাই না যে এই পাটা আমি তুলবো। পরবর্তী কী করে আসমানের তাকায় আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ একটু রহমত করো, যে কিছু করার নাই এমন অবস্থা। অনেকের পা একটু ব্যথা পাইছিল, যে পায়ে একটু সমস্যা হয়েছিল, হাড্ডি একটু সমস্যা হয়েছিল, অনেক সময় রক্ত, যে একজনের উপরে যে একজন বসছে পা থেকে রক্ত বাইরে হইতো, এরকম সিস্টেম ছিল। প্রায় আমাদেরকে 15 মিনিট গাড়ি ধরেছিল এরকম অবস্থায়। এখন ভাই আপনার কাছে জানতে চাই যে লিবিয়ার শহরে লিবিয়ার মাধ্যমে যারা ইটালি অথবা গ্রিসে যাইতে চায়, ইউরোপে যাওয়ার জন্য আসে, নতুন যারা আসতে চায় তাদের সম্পর্কে আপনারা কি বলবেন? আমি বলতেছি যে নতুন আসতে চাই, যদি আমি যদি মনে করি যে এখানে যে পরিস্থিতি লিবিয়ার, না আসে উত্তম। আমার শত্রু আমি না করবো যে লিবিয়া আসার জন্য, কারণ লিবিয়া আসলে আগে অবস্থান একটু ভালো ছিল, গেম 2 থেকে 2.5 লাখ টাকা হইতো, কিন্তু এখানে যে সময় ইতালি গেম দিতে গেলে প্রায় 14 থেকে 15 লাখ টাকা কন্ট্যাক্ট করে আসা লাগে। এখানে দালালরা নিতেছে 20 লাখ টাকা। 20 লাখ টাকা নেওয়ার পর কোনো খোঁজ নাই যে 20 লাখ টাকার ভিতরে আমি কনফার্ম যে ইতালি যাইতে পারবো। কিন্তু এর ভিতরে আবার মাফিয়া আছে, কারণ আগের চেয়ে অনেক মাফিয়া বেশি। লিবিয়া আগের তুলনায় অনেক মাফিয়া বেশি, ধরলে 30 লাখ 20 লাখ টাকা আদায় করে। কিন্তু গ্রিসের যে গেমটা এখানে নতুন একটা বার হয়েছে, ওই গেমটা আমরা যতটুকু যে এখানে আসি আল্লাহর মতে অনেক ভালো আছিলাম, আমাদের যে লিবিয়া উনি ভালো ছিল, কিন্তু এখানে অবস্থা অনেক খারাপ। কারণ একটা লোক যদি ধরা পড়ে, পরবর্তী মাফিয়া ধরে নিলে মা বাবা ফ্যামিলির কাছে ফোন দেয় যে 20 লাখ 30 লাখ টাকা দাও, নাহলে আপনার সন্তানকে মেরে ফেলবো, আপনার সন্তানকে আর দুনিয়াতে পাইবেন না। এমন একটা যে ইয়া করে যে মা বাবাকে দিয়ে একটা হয়রানি করে, আবার অনেক টাকা নেই। মা বাবা মনে করেন ফ্যামিলি যারা আছে অনেক টেনশনে থাকে, যে জায়গা জমি বিক্রি করে আবার টাকা দিতে হয়। এই যে ভাই মাফিয়ারা কিরকম মারধর করে যদি ধরতে পারে লিবিয়া, তো আপনি তো জানেন, আপনার সহযোগী অনেকে মাফিয়ারাতে ধরা পড়ছে, তারা কিরকম মারধর খাইলো? আমার কাছে আমার যে আমার বন্ধু ছিল 3 জন, তো ওরা প্রায় 6 মাস ছিল। যে লিবিয়াতে একটা নাম আছে শরীফ মাফিয়া, উনি অনেক ভয়ঙ্কর। তো ওনার কাছে 6 মাস থাকার পর যে প্যান্টের যে বেল ছিল, ওই বেলটা প্রতিদিন 2 থেকে 250 বাড়িয়ে দিত। খাবার দিত না রেগুলার, 2 দিন 3 দিন পর হবজা দিত, রুটি দিত, এরকম ছিল। আর প্যান্টের যে বেল আছিল, বেল খুললা তারপরে যে পাইপ ছিল 9-এর মতো, যে পাইপগুলো প্লাস্টিকের পাইপারের যে পাইপগুলো, তা প্রতিদিন 100 থেকে 150 বাড়ি দিত। আর প্রতিদিন বাড়ির ফোন দিত, যদি টাকা না হয় 20, অনেকেরা দাবি করে 22 লাখ 30 লাখ এরকম দাবি করে, আসলে 15 লাখ 20 লাখ এরকম দাবি করে। তো টাকা যদি বাড়িতে কল দিত যে টাকা দাও, যদি বলতো টাকার সমস্যা, মানে একটা সমস্যার কারণে 20টা বাড়ি দিত, 20টা 30টা 50টা, যেমন যেরকম পারছে শুধু বাইরে দিত। ফয়সাল ভাই, এই যে দেখেন, এই ভয়ঙ্কর পথ দিয়া কিন্তু যারা একবার আসে, দ্বিতীয়বার কাউকে আত্মীয় স্বজনের কখনো বলবো না এই রাস্তায় আসো। যারা একবার এই রাস্তায় পাড়ি দেয়, পরবর্তীতে যে ছোট ভাই বলেন, যে ভাই বলেন, চাচাতো ভাই, যারা তো ভাই বা আত্মীয় স্বজন চাচা, এগুলারে বন্ধু বান্ধব কাউরে বলবে না যে নিজ ইচ্ছায় তুমি আসো লিবিয়াতে, কারণ তার কষ্টটা যে যেমন আমি আসছিলাম, আমার কষ্টটা আমি জানি যে আমি কতটুকু। আমি আমার শত্রুরে বলবো না তুমি লিবিয়াতে আসো। অনেক কষ্টের পর ফয়সাল ভাই গ্রিসে এসে পৌঁছেছেন, তার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর দ্বিতীয় পার্টে আপনারা অবশ্যই দেখানো হইব গেম কিভাবে সারা হইলো, গেমের কাহিনী অত্যন্ত ভয়াবহ। আর আপনারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর গ্রিস সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান বা লিবিয়া সম্পর্কে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফয়সাল ভাইয়ের দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ আসতে যাচ্ছে, আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।